আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় মৃত্যু 10,000 ছাড়ালো, দৈনিক সংক্রমণের হার বেড়ে 21%। হাসপাতালে বাড়ছে কোভিড-19 রোগী, আইসিইউ সংকট, মিলছে না সাধারণ শয্যাও। লকডাউনে চেকপোস্টে পুলিশের তল্লাশি, অফিসগামী মানুষের ভোগান্তি। নতুন করে প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার, নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: আব্দুল মতিন খসরুর প্রতি শেষ শ্রদ্ধা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা। করোনার ভয়াল থাবা আরও বিস্তৃত হচ্ছে। 404তম দিনে কোভিড-19 দেশে আরও 94 জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা 10,000 ছাড়ালো, মোট শনাক্ত 4,192। দৈনিক সংক্রমণ হার বেড়ে 21%। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে একদিনে 94 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন 90 জন। মোট মৃত্যু 10,081। একদিনে শনাক্ত 4,192। শনাক্তের সংখ্যা বেড়ে 7,07,362। নতুন 5,915 জন সহ সুস্থ 5,97,214। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে 21%। এ পর্যন্ত শনাক্ত 13.83, সুস্থতার হার কমে 84.43 ও মৃত্যু 1.43%। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে ষাটুর্ধরা। এ পর্যন্ত মারা গেছেন 5,675। 51 থেকে 60 বছরের মধ্যে মৃতের সংখ্যা 2,480। পুরুষদের মধ্যে মৃত্যু হার 74.39%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 51,15,572। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান হয়েছে এভার কেয়ার হাসপাতালে। রাত 10:15টার দিকে গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। এরপরই তার সিটি স্ক্যান প্রক্রিয়া শুরু হয়। রাত 10:30টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসেন। এর আগে বিকেলে ব্যক্তিগত চিকিৎসকরা খালেদা জিয়ার বাসভবনে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে বলেন, সকালে তার জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা এবং রক্ত পরীক্ষার রিপোর্টও ভালো। করোনার কারণে তার কোনো উপসর্গ নেই এবং শারীরিকভাবে খালেদা জিয়া সুস্থ আছেন বলেও জানান তার চিকিৎসকরা। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু। তৈরি হয়েছে আইসিইউ সংকট, মিলছে না সাধারণ শয্যাও। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর কর্মীরাও। সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। আমার বড় ভাই করোনা পজিটিভ, তো ওনাকে নিয়ে আসছি আমরা। ভাইয়ের অবস্থা খুব সংকটাপন্ন। কোভিড আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে আসার পর স্বজনদের গল্পগুলো এখন এক সুতোয় গাঁথা হয়ে যায়। পরিস্থিতি এমন যে বিভিন্ন হাসপাতাল ঘুরেও রোগী ভর্তি করাতে পারছেন না, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রোগী ভালো ট্রিটমেন্ট হয়েছে, সিট নাই বেশিরভাগ। এই রোগী অনেক রোগী আসে চলে যায়, সিট নাই। গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা সুপারিশ ছাড়া সোনার হরিণ আইসিইউ শয্যা। সেবা নিয়ে অভিযোগ না থাকলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধার সংকটে ভোগান্তি বাড়ছে।
অভিযোগ ভুক্তভোগীদের। আইসিইউ যাদের দরকার তাদেরকে 65-70 পর্যন্ত অক্সিজেন যে লিটার সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাট হচ্ছে আইসিইউ সংকট আছে। খুবই হাই রেফারেন্সের প্রয়োজন, 2-1টা হয়তো থাকলে তারাই হচ্ছে সেগুলো পাচ্ছে। অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরে সেই করে এক একটা বেড পেয়েছি। আমাদের কপাল ভালো যে আমরা বেড পেয়েছি, এছাড়া আরও অনেক প্রতিদিন শহ মানুষ অ্যাপ্লাই করতেছে বেডের জন্য, কিন্তু বেডের সংকট। প্রতিদিন বাড়ছে করোনায় মৃত্যু, সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সংক্রামিত যখন আমি বুঝলাম, আমি যখন টেস্ট করে দেখলাম পজিটিভ, তখন কিন্তু সাথে সাথে আমরা বলি স্যাচুরেশন দেখেন, স্যাচুরেশন কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে? আমাদের কাছে কিন্তু আসে বিলো 70 নিয়ে 60-65% স্যাচুরেশন নিয়ে আসে। এই সময় তো আমাদের অনেক ইচ্ছা, অনেক সুযোগ থাকলেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সফলকাম হতে পারি না। তো এখন যেটা যে আমরা বলতে চাচ্ছি যে 92 অ্যান্ড বিলো আসলেই কিন্তু তখন যদি আমরা তাকে অক্সিজেন দিয়ে দিই, সাপোর্টটা দিই, তাহলে অধিকাংশ লোকই ভালো হয়ে বাসায় চলে যাবেন। লক্ষণ উপসর্গ দেখা দিলে প্রাথমিকভাবে আইসোলেশনে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শনাক্ত রোগীকে অবশ্যই চিকিৎসার আওতায় আসতে হবে, তাদেরকে আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং এটা সরকার এবং সামাজিক শক্তিকে সে নিশ্চিত করতে হবে। প্রান্তিক মানুষদের আইসোলেশন নিশ্চিত না করা গেলে সংক্রমণ কিন্তু আমরা থামাতে পারবো না। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারী রোধে চলছে সর্বাত্মক লকডাউন। লকডাউনের দ্বিতীয় দিনে সকালে বাইরে আসেন বহু অফিসগামী মানুষ, আর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্টিকারযুক্ত ব্যক্তিগত যানবাহনের চাপ বাড়ে সড়কে। ফলে তল্লাশি চৌকিগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে কিছুটা ভোগান্তির শিকার হয় জরুরি সেবা কাজে বের হওয়া অনেকেই। এদিকে রাস্তায় জনসমাগম না থাকলেও বাজারগুলোর পরিস্থিতি ভিন্ন। অন্যদিকে বন্ধ রয়েছে রাজধানীর শপিং মল, দোকানপাট ও গণপরিবহন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণের বিস্তার রোধে দ্বিতীয় দফায় 7 দিনের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে পুলিশের চেকপোস্ট। প্রতিটি পরিবহনের কাগজপত্র পরীক্ষা করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। মাত্র একটি লেন করায় দীর্ঘ সারি দেখা গেছে। তবে দ্রুত যানজট কমানোর জন্য খুব বেশি তৎপরতা নেই পুলিশের। এখন ভোগান্তি আমাদের চেক না করে ছেড়ে দেবো। আপনি যদি বলেন ছেড়ে দিতে হলে আমাদের সিনিয়র স্যাররা যদি বলে আমরা ছেড়ে দিব, কিন্তু সারা তো নিয়ম না, এটা চেক করতে শান্তি হবে। আপনি যে মুভমেন্ট পাস আছে কিনা, আপনি সরকার গার্মেন্টসে চাকরি করেন কিনা, বা আপনার অফিস খোলা আছে কিনা, আমাদের যে 13টা ক্যাটাগরি আছে এর ভিতরে আপনি পড়েন কিনা দেখতে হবে আমাদের। শুধু একটি জায়গাতেই নয়, এমন চেকপোস্ট তুলনামূলক সরু গলিতেও দেখা গেছে। বিজয় সরণি, মহাখালী, বনানী এয়ারপোর্ট, শাহবাগ, কারওয়ান বাজার, বাবুবাজার সহ রাজধানী জুড়ে রয়েছে এমন চেকপোস্ট। তবে সর্বাত্মক লকডাউনের মধ্যেও কিছু মানুষ বাইরে এসেছেন। কেউ এসেছেন পেটের তাগিদে, কেউ এসেছেন চাকরির বাধ্যবাধকতায়। তবে সবাইকে পড়তে হয়েছে বিপাকে, বিশেষ করে যাদের নিজস্ব পরিবহন নেই। খুব খারাপ অবস্থা রাস্তাঘাটের, সাধারণ জনগণ যেভাবে যাবে কোনো যাওয়ার মতো কোনো রাস্তা নেই। অ্যাক্সিডেন্ট করছে, হাত ভেঙে গেছে, গাড়ি গুড়ি পাইতেছি না, এই যে খাড়াই রয়েছি, আডি কতক্ষণ খাড়াই থাকি, মায়ের নিয়ে তো আর পারতেছি না। বাচ্চা নিয়ে যাচ্ছিলাম আমি, এখন যাওয়ার পথে কোনো গাড়ির কোনো ব্যবস্থা নাই। সাধারণ পাবলিক চলতেছে, হুন্ডা চলতেছে, রিস্কা কি দোষ করছে? এখন যদি আমরা এই অবস্থা যদি থাকি, তা আমার ফ্যামিলিটা চলবো কিভাবে, বাসা ভাড়া দিব কিভাবে, আর আমি এই ঋণগ্রস্ত মানুষ কিস্তি দিব কিভাবে? পুলিশের কার্যক্রম তদারকি করতে মাঠে আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। লকডাউন কার্যকরে সবার সচেতনতা জরুরি বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা নর্মাল ডিউটি চাইতে বেশি ডিউটি করে আমরা এটাকে করতেছি বৃহত্তর স্বার্থে। আরও যদি বড় করতে চাই সেটা দুইটা হবে, আমাদের সেই পরিমাণ লোকবল অতটা নাই। এর সঙ্গে আমাদের ট্রাফিক বিভাগের সঙ্গে ক্রাইম ডিভিশন আমরা একসঙ্গেই কাজ করতেছি। আবার দুইটার জন্যে যখন আমরা এটা করব তখন কিন্তু লাইনে দাঁড়াবেন না, লাইনে না দাঁড়ালে আমরা ঠিকভাবে জিজ্ঞাসাবাদও করতে পারবো না। রাস্তার চেয়ে বাজারে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি। স্বাস্থ্যবিধিও তেমন একটা মানছেন না কেউ। ভিতরে ভালোই মানুষ, ভালো অনেক মানুষ। লকডাউন কার্যকরে কাজ করছে র্যাব সদস্যরাও। সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যে 13 দফার নির্দেশনা, কঠোর বিধিনিষেধ, এই বিধিনিষেধের বাইরে যদি কেউ কোনো প্রকার বাইরে আসে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন। বন্ধ রয়েছে দোকানপাট, মার্কেট ও শপিং মল, তবে ভিড় বাড়ছে কাঁচা বাজারে। গুরুত্বপূর্ণ মোড়ে চলছে পুলিশের টহল আর তল্লাশি। জরিমানাও করা হচ্ছে নিয়ম ভঙ্গকারীদের।
প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। লকডাউনের দ্বিতীয় দিনে ফাঁকা বন্দরনগরী চট্টগ্রাম। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে খুব একটা বাইরে বের হতে দেখা যায়নি, তবে সড়কে রিকশা চলাচল ছিল চোখে পড়ার মতো। রাজশাহী নগরীর সব শপিং মল, দোকানপাট বন্ধ, ফাঁকা রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট। অপ্রয়োজনীয় কেউ বাইরে বের হলে পড়তে হচ্ছে জেরার মুখে, গুনতে হচ্ছে জরিমানাও। এছাড়া নাটোর, জয়পুরহাট ও নওগাঁতেও লকডাউন মানাতে কঠোর অবস্থানে প্রশাসন। লকডাউনে অনেকটাই ফাঁকা রংপুর শহর। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন খুব একটা বাইরে বের হচ্ছে না। বন্ধ রয়েছে গণপরিবহন, দোকান, মার্কেট ও শপিং মল। নগরের বিভিন্ন মোড়ে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। কুড়িগ্রাম ও দিনাজপুরের হিলিতেও সর্বাত্মক লকডাউন চলছে। বরিশালে সর্বাত্মক লকডাউন পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও প্রয়োজন ছাড়াও অনেকে বাইরে বের হতে দেখা গেছে। অধিকাংশ বিপণী বিতান বন্ধ থাকলেও অনেক দোকানপাট খোলা। নগরীর প্রবেশদ্বারে 3টি চেকপোস্ট বসানো হয়েছে। ভোলাতেও চলছে সর্বাত্মক লকডাউন। খুলনা মহানগরীতেও রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট, গণপরিবহন চলাচল করেনি। চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও ঝিনাইদহেও প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে চলে দ্বিতীয় দিনের লকডাউন। লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে চলেনি যানবাহন। জরুরি প্রয়োজনে এবং পণ্যবাহী যানবাহন স্বল্প পরিসরে চলাচল করেছে। নগরীর 6টি প্রবেশ মুখেই বসানো হয়েছে চেকপোস্ট। ময়মনসিংহে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছে না মানুষ। কাঁচা বাজারেও স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল লক্ষ্য করা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সর্বাত্মক লকডাউন চলছে ঢাকার কাছের জেলা গাজীপুরে। লকডাউন কার্যকরে টাঙ্গাইলে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। বসানো হয়েছে 54টি চেকপোস্ট। মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও অন্য দোকানপাট খোলা দেখা গেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা দুর্যোগে উদ্যোক্তাদের জন্য নতুন করে প্রণোদনার কথা ভাবছে সরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনলাইন আলোচনায় একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় নারী উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাসও দেন মন্ত্রী। আলোচনায় নারী উদ্যোক্তারা সংকটের নানা দিক তুলে ধরেন। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণের প্রভাবে ব্যবসায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলার উপায় চিহ্নিত করতে নারী উদ্যোক্তাদের নিয়ে সিপিডির এই অনলাইন আলোচনা। আলোচনায় উঠে আসে ঋণ সুবিধা, সংকট ও ঘাটতির নানা তথ্য। নারী উদ্যোক্তাদের সক্ষমতা অর্জনে সহায়তা দাবি করেন আলোচকরা। টোটাল ম্যানেজমেন্টের জন্য কোনো ক্রাইটেরিয়া, কোনো ইন্ডিকেটর সেটা ঠিক করা হয়নি এবং যেটা আসলে খুবই প্রয়োজনীয় ব্যাপার। ব্যাংক ঋণের সুদের হার কমানোরও সুপারিশ করেন অনেকে। মেয়েরা যখন লোন নিচ্ছে তারাও তো লোন ডিফল্ট করে না। 4% একটা লোন, ব্যাংকের যে ফর্মালিটিজ সেই ফর্মালিটিজ অনুযায়ী যে এই জিনিসগুলো হয়তো তাদের প্রপারলি থাকে না, সেই জন্য তারা সাহস করেন না। গতিশীল অর্থনীতি এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দাবি করেন আলোচকরা। তাদেরকে জামানতবিহীন এবং তাদেরকে এমনকি সহায়ক জামানত নিয়ে কিভাবে ঋণ দিতে পারবেন তার একটা কমপ্লিট ইনস্ট্রাকশন। ফাইনালি আমাদের যে এসডিজির গোল আছে অফ লিভ নো ওয়ান বিহাইন্ড, দেয়ার ইজ আ হিউজ ফিয়ার that many people will be left behind. আলোচনায় কর্মসংস্থানের জন্য উদ্যোক্তাদের সহায়তা দিতে সরকার সবসময় প্রস্তুত বলে জানান পরিকল্পনা মন্ত্রী। নতুন প্রণোদনা বোধহয় হাওয়াতে ভাসছে, একটা বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় পরশুদিন কিছু বলেছেন, আরো হয়তো আসবে, আশা করি ভালো একটা পরিবারে আসবে। করোনাকালে আর্থিক খাতকে গতিশীল রাখার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। আমি সরকারের মধ্যে যেটুকু আমার সামান্য ভূমিকা আছে, আই ট্রাই এন্ড প্লে দিস পার্ট। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিএনপি ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে দলটি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বিএনপিকে সরকার বিরোধিতার নামে করোনা সংকটের রাজনৈতিক অপপ্রচার বন্ধের আহ্বান জানান। করোনা নিয়ে
আমাদের কারোই রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি আসলে কিছু কিছু কথা বলে, এমন এমন উদ্ভট অভিযোগ করে যে তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। আর তারা যদি আজ এই মহামারীর সময়ে ব্লেম গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই দেশের জনগণের জন্য শুভ। লকডাউনের নামে সরকার বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারের দাবিও জানান। এখন কেউ বাসায় থাকতে পারছে না, প্রতিদিনই তাদের বাসায় পুলিশ যাচ্ছে এবং পুলিশ তাদেরকে হয়রানি করছে, গ্রেফতার করার চেষ্টা করছে। বিশেষ করে এই লকডাউনকে কেন্দ্র করে তারা একটা ক্র্যাকডাউনে নেমেছে এবং এই ক্র্যাকডাউনে নেমে তারা এখন সমস্ত বিরোধী দলের নেতা কর্মী, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মী, অন্যান্য সংগঠনের নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার করছে, মিথ্যা মামলা দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও 4টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয় 30 জন হেফাজত কর্মী ও সমর্থককে। গত 24 ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সহিংসতার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নতুন করে আরও 4টি সহ মোট 55টি মামলা হয়েছে। সব মামলায় 414 জন আসামি সহ অজ্ঞাতনামা 30-35 হাজারকে আসামি করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত 237 জনকে গ্রেফতার করা হয়েছে। করোনা আক্রান্ত রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। হেলিকপ্টারে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, ফজলে হোসেন বাদশার চিকিৎসায় 14 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। করোনা আক্রান্ত সাংসদ ফজলে হোসেন বাদশাকে বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 5 এপ্রিল করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 8 এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কবরীর কিডনির জটিলতা ও শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। লকডাউনে জৌলুস হারিয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। বেশিরভাগ ইফতার বিক্রি হচ্ছে হোটেল বেকারি থেকে, তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বসছে কিছু ভ্রাম্যমাণ দোকান। স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান থেকে রোজাদাররা কিনছেন পছন্দের ইফতার। মফিউর রহমানের রিপোর্ট। বড় বাপের পোলাই খায় ঠঙ্গায় ভরা ভরা লিয়া যায়, তারে আবার ঘি কা বারে মশালা বড় বাপের পোলাই খায়। এবার নেই এমন হাকডাকের বাড়াবাড়ি, নেই ঠেলাঠেলি ভিড়। করোনা লকডাউনে বন্ধ দোকানপাট, বন্ধ ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। তবুও অনেকে আড়ালে এভাবে বিক্রি করছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার। ক্রেতারাও ভিড় করছেন ভ্রাম্যমাণ দোকানের ইফতার সামগ্রী কিনতে। বিক্রি হচ্ছে বড় বাপের পোলায় খায়, কোয়েল পাখি, মুরগির রোস্ট সহ নানা মাংসজাত খাবার। এসব ভ্রাম্যমাণ দোকানের বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে তারা দোকান খুলতে পারছেন না। দৌড়ানি দিলে আমরা গাড়ি আবার দৌড় দেই, নাইলে মাল ফালায় দেয়। তখন আমরা বসে আমাদের সেটাও বসতে দেয় না। 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা খাবারের দোকান, সেখানেও ইফতার বিক্রি হচ্ছে। অনেক দোকানে স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করা হচ্ছে। দোকানিরা জানান, অন্যবারের তুলনায় এবার বিক্রি অনেক কম। আগের চেয়ে খুব কম কাস্টমার, আমার আইটেমও কম আছে এখন। যারা ডেলিভারি দেয় তারা যদি আসে আমাদের কাছ থেকে, আমাদের যে রেট আছে ওটা অনুযায়ী কিনে তারা হয়তো যা ডেলিভারি দিয়ে আসতেছে। পুরান ঢাকার ইফতারের ঐতিহ্য কয়েকশো বছরের পুরনো।
আর সেসব ইফতার সামগ্রী না পেয়ে অনেকটাই হতাশ ক্রেতারা। যেভাবে ঐতিহ্য যেটা ওই ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার তেমন কিছুই পেলাম না। পুলিশ বলছে সরকারি নির্দেশনা মেনেই দোকানপাট খুলতে দেয়া হচ্ছে না। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারটি আমরা আসলে এইবার বসতে দিচ্ছি না যতক্ষণ পর্যন্ত সরকারি বিধিনির্দেশ আছে। নির্দেশনার বাইরে কেউ দোকান খুললেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাস, সারাদিন দায়িত্ব পালন শেষে ইফতার সারেন সড়কের পাশে অথবা ট্রাফিক বক্সে। পরিবারের সঙ্গে ইফতার করার ইচ্ছা থাকলেও দায়িত্ব পালনের কারণে সেই ইচ্ছা আর পূরণ হয় না। সাধারণ মানুষকে সময় মতো বাড়ি পৌঁছে ইফতার করাতে পারলে তাদের আনন্দ বলে জানান ট্রাফিকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। সারাদিন রোজা রাখার পরও ইফতারের আগে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। পরিবারের সদস্যদের সাথে ইফতার করতে না পারার কষ্টটা ভুলে যান দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করতে পেরে। যে পরিবার পরিজন রেখে আমরা রাস্তায় ইফতার করতেছি, বাট কি করব, মানুষের সেবা তো করা লাগবে। এটা তো আমার একটা সার্ভিস, কষ্ট অনুভব করলে চলবে না। সারাদিন রোজা রাখার পর ট্রাফিক বক্স অথবা সড়কের পাশে ইফতারি সারেন পুলিশ সদস্যরা। ঢাকা শহরে প্রায় 1.5 কোটি মানুষ বাস করে, তারা যদি সকলে বাসায় ইফতার করে, তাদের ইফতার করাই আমার ইফতার করা। আর আমরা রাস্তায় করে ইফতার, তারপরও আমার ছেলে মেয়ে হয়তো মাঝে মধ্যে বাইনা ধরে একসঙ্গে ইফতার করার জন্য। ইফতারি বাসায় করতে পারলে ভালো লাগতো, তারপরও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের রাস্তায় থাকতেই হবে। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে লকডাউন চললেও ট্রাফিক পুলিশের কাজ কমেনি বলে জানান তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স, রোগী ও স্বজনদের পাশে দাঁড়িয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। সংগঠনের চেয়ারম্যান রাকিব রহমান ও সাংগঠনিক সচিব KM শহীদুল্লাহর নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজুর সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই সহযোগিতা দেয়া হয়। সংগঠনের পক্ষে রোগী ও স্বজনদের স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করা সহ নানা উপহার সামগ্রী দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য সাইফুল ইসলাম সুইট উপস্থিত ছিলেন। আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। বৃহস্পতিবার আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্ট উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শাকেরা আরজুর রিপোর্ট। কথা ছিল সুপ্রিম কোর্ট বারের সভাপতির আসনে বসবেন, কিন্তু তা অপূর্ণ রেখেই চলে গেলেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু। বৃহস্পতিবার প্রিয় কর্মস্থলে আসলেন কফিনবন্দি হয়ে। আদালত পাড়ার প্রিয় মুখ বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সাবেক আইনমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ বিশিষ্টজনেরা। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের সময় তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আজও জাতীয় সংসদে বলা হয় যে তিনি যেই বক্তৃতাটা দিয়েছিলেন ইনডেমনিটি বাতিলের জন্য, সেটা একটা মনে রাখার মতন বক্তব্য। সদ্য সদালাপি একজন ভদ্রলোক যে সম্পূর্ণভাবে একজন প্রকৃত আইনজীবী হিসেবে শেষ দিন পর্যন্ত তার দায়িত্ব পালন করেছে। জানাজা শেষে দেয়া হয় গার্ড অব অনার। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই। আব্দুল মতিন খসরুর জন্য দোয়া চান তার ছেলে। বলেন, কাজের মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকবেন তিনি। ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো যদি ওনার অজ্ঞানে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আমি ওনার ছেলে হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। করোনা আক্রান্ত হওয়ার পর গত 16ই মার্চ থেকে ভর্তি ছিলেন CMH-এ। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। বিকেলে আরেকটি জানাজা শেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তাকে দাফন করা হয়।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সার্ভারের ত্রুটি, চেক ক্লিয়ারিং কার্যক্রম ব্যাহত। এবার চিকিৎসা কর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভে মিয়ানমারের সামরিক জান্তার গুলি, গুম করে ফেলা হয়েছে মৃতদেহ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং কার্যক্রম ব্যাহত হয়েছে। সকালে ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম শুরুতেই বিপত্তির মুখে পড়ে। বাধাগ্রস্ত হয় ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়াও। বাংলাদেশ ব্যাংক জানায় সর্বাত্মক লকডাউনের প্রস্তুতির অংশ হিসেবে 14 থেকে 21 এপ্রিল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে 13 এপ্রিল রাতে ব্যাংক খোলার সিদ্ধান্ত হলেও বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ অ্যাক্টিভ করা যায়নি। এছাড়া নেটওয়ার্কেও সমস্যা তৈরি হয়। 13 ও 15 এপ্রিলের সব চেকের ক্লিয়ারিং প্রক্রিয়া 18 এপ্রিল সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। করোনার বিরূপ প্রভাবে অস্তিত্ব সংকটে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো। একদিকে প্রণোদনা মেলেনি, অন্যদিকে কবে ব্যবসা স্বাভাবিক হবে তাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরিস্থিতি এমন যে সরকারি সহায়তা না পেলে অধিকাংশ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিবছর 1.5 থেকে 2 লাখ পর্যটক আসেন বাংলাদেশে, আর বাংলাদেশ থেকে নানা দেশ ভ্রমণে যান অন্তত 20 লাখ মানুষ। এর বড় অংশকেই সেবা দেয় ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো। করোনা সংকটে বড় ধাক্কা লেগেছে পর্যটন খাতে। সবার আগে বন্ধ হয়েছে অপারেটর প্রতিষ্ঠানগুলো। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব বলছে 2020 সালে তাদের ক্ষতির পরিমাণ ছিল 5,700 কোটি টাকা। সম্প্রতি নতুন করে শুরু হয়েছে লকডাউন। পরিস্থিতি স্বাভাবিক হলেও এ শিল্পে গতি ফিরতে সময় লাগবে। এমন পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান হারিয়ে যাবে বলে আশঙ্কা টোয়াবের। পর্যটন শিল্পটা করোনা বা যে কোনো আপৎকালীন সময়ে সবার আগে বন্ধ হয়ে যায় এবং শুরু হয় সবার শেষে। কারণ সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই মানুষ বেড়ানোর চিন্তাভাবনাটা করে। এই জন্য অন্যান্য যে কোনো শিল্পের তুলনায় আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। অফিস শাটডাউন করে দিতে হচ্ছে, তার কর্মকর্তা কর্মচারী ছাড়াই করে দিচ্ছে। এক একটা ট্যুর অপারেটর, এক একটা ট্যুর গাইড, এক একটা ট্যুর ম্যানেজার একটা অ্যাসেটে পরিণত হওয়া। এখন সে যদি সুইচ করে অন্য ইন্ডাস্ট্রিতে চলে যায়, অন্য প্রফেশনে চলে যায়, বাংলাদেশ ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হবে। সরকার সেবা খাতের জন্য প্রণোদনা ঘোষণা করলেও ঝুঁকি বিবেচনায় ট্যুর অপারেটর প্রতিষ্ঠানে অর্থায়ন করেনি ব্যাংক। এমন পরিস্থিতিতে টিকে থাকতে সরকারের বিকল্প সহায়তা চাইছেন তারা। যারা প্রতিষ্ঠান ক্লোজ করেছেন তাদের স্টাফগুলোকে বিদায় করেছেন। ইভেন যারা প্রতিষ্ঠান এখনও চালু রেখেছেন অনেক স্টাফকে বিদায় করতে বাধ্য হয়েছেন। তো আসলে এই যে কোনো পেশায় দক্ষতাটা একটা বিশেষ ফ্যাক্টর। এই যে স্টাফগুলো যাদেরকে আমরা ছেড়ে দিলাম, এদেরকে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আস্তে আস্তে গড়ে তুলেছিলাম। এই শিল্পটুকু যেটার 113টা সাব সেক্টর, এই শিল্পটুকু যে জায়গায় ফরেন কারেন্সি 100% আরোহণ করে কোনো প্রকার পলিউশন ছাড়া, সেই শিল্পটুকু কোনো প্রকার সরকার সাহায্য সহযোগিতা ছাড়া, কোনো প্রকার নজরদারি ছাড়া একটা এত বড় শিল্পে সংশ্লিষ্ট এতগুলো মানুষজন কিভাবে জীবনযাপন করবে? করোনা পরিস্থিতিতে টিকে থাকতে পারলে টোয়াব সদস্যরা আগামীতে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। বেড়েছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 216টির, কমেছে 90টির, আর অপরিবর্তিত ছিল 49টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 51 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,310 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 556 কোটি 42 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 19 কোটি 27 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
করোনায় মৃত্যু 10,000 ছাড়ালো, দৈনিক সংক্রমণের হার বেড়ে 21%। হাসপাতালে বাড়ছে কোভিড-19 রোগী, আইসিইউ সংকট, মিলছে না সাধারণ শয্যাও। লকডাউনে চেকপোস্টে পুলিশের তল্লাশি, অফিসগামী মানুষের ভোগান্তি। নতুন করে প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার, নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।